তাহলে আমি ওই যে যে ইয়ের কথা বলতেছিলাম, ঘর্ষণ বিষয় নিয়ে যে কথাগুলো বলতেছিলাম, সেটি হলো এরকম যে আমাদের চলাফেরার জন্য ঘর্ষণ প্রয়োজন। আমাদের পায়ের নিচে যে পাতা আছে সেই পাতাটাতে তোমরা সবাই একটু দেখো, সেখানে কিন্তু ফুটপ্রিন্ট আছে। হাতের যেরকম ছাপ আছে না, ওই রকম কিন্তু তোমার পায়ের ইয়ে তো পায়ের নিচেও কিন্তু একটা প্রিন্ট আছে। কি আমার কথা শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, জেরিন কি যুক্ত হইছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখো আমাদের যে ফুটপ্রিন্ট আছে, এই ফুটপ্রিন্ট কিন্তু অপরাধ শনাক্তকরণে অথবা কেউ কোথাও গেছে কিনা এটি শনাক্তকরণে কিন্তু সিআইডি বিভাগ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এনারা কিন্তু ইউজ করে। আসলে এই ফুটপ্রিন্টের কিন্তু দুটো উপকার। একটা হলো, সবাই কি মনোযোগ দিচ্ছ আমার দিকে? কথা হচ্ছে হ্যাঁ নাকি? স্যার। এই ফুটপ্রিন্টের মাধ্যমে আমরা দুটো জিনিস আমাদের হেল্প করে। একটি হলো ঘর্ষণ বল সৃষ্টি হয়, যে কারণের জন্য আমরা চলাফেরা করতে পারি। যদিও আমরা হয়তো এখন খালি পায়ে হাঁটি না, আমরা সাধারণত জুতা পায়ে দিয়ে বা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটি, যেগুলো নিচেও কিন্তু এইরকম এই যে টায়ারের যে খাঁজ দেখিচ্ছে এটার মতো কিন্তু এক ধরনের প্রিন্ট আছে। খাস কাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেটার জন্য চলাফেরা করতে সহজ হয়। তো তোমরা যদি সোলার স্যান্ডেল পরে সেটার তলা যদি সমান করে নিয়ে মার্শাল্লাহ একটা পিছলা রাস্তার উপর দিয়ে হাঁটো, তো আর মানে ডিগবাজি দেওয়ার জন্য খুব বেশি চেষ্টা করা লাগবে না। সোলার স্যান্ডেল স্যার তার বর্ষার ভিতর কাদের ভিতর দিয়ে হাঁটলে। না, ওই যে বললাম পিছলা রাস্তাতে, আমি তো বলেই দিলাম। ওই যে এঁটেল মাটির পিচ্ছিল রাস্তা, কাদার মধ্যে তাও তুমি হয়তো আটকে যাবা, কিন্তু পিচ্ছিল রাস্তা তার আটকার উপায় নেই, ওরই মধ্যেই মনে কর মানে তিনটা ঘিন্নির নাল ঘুরতে থাকবা। আসলে এঁটেল মাটি তো না, শোনো, গ্রামের দিকে কিন্তু অনেক জায়গাতে এঁটেল মাটি আছে, আমি এটা জানি। হয়তো শহরে ওইভাবে দেখা যায় না খুব বেশি। এঁটেল মাটি মানে খুবই স্যার পিচ্ছিল। বর্ষা হ্যাঁ, বর্ষা কি ক্লাস করতেছে? না বর্ষা নাই, আবার না জেরিনও কোন কাটে, আবার 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 জেরিন কাটে গেল না, নেটওয়ার্ক কেটে জেনও গেল। নাই। জেনও নাই। আহ তোমরা নর্মালি বরফের ওপরে যখন চাপ পড়ে তখন বরফের গলনাঙ্ক কমে যায়। 0 ডিগ্রিতে বরফ না গলে তখন সেটি দেখা যায় -1 ডিগ্রিতে বরফটা গলে যায়। গলে যাওয়ার সাথে সাথে সেখানে হালকা পরিমাণে কিছু তরল পানি তৈরি হয়। এই তরল পানি ওই বরফের ওপরে যখন থাকে তখন সেটি যে কত গুণ মানে পিছলা হয় এটি বোঝার জন্য তোমরা নিজেরা একটা বরফ খণ্ড নিয়ে ওই বরফ খণ্ডের ওপর সামান্য একটু খালি পানি দিবা। পানি দেওয়ার পর খালি হাতটা খালি ওই বরফ খণ্ডের ওপর একটু খালি একদিক থেকে আরেক দিকে নিয়ে দেবে, দেখো এটা কত পিছলা। সত্যি কথা বলতে কি, বরফ খণ্ডের ওপর দিয়ে নর্মালি একজন মানুষের হাঁটা খুবই কঠিন, কারণ সে হাঁটতে গেলে। স্যার হ্যাঁ, বর্ষাকে তো ফোন দিছিলাম, বর্ষার এমবি নাই, আজকে ক্লাস করবে না। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমার ফোন দেওয়ার জন্য। তুমি এখন এইদিকে একটু মনোযোগ দাও। স্যার কি হলো? কি হ্যাঁ হ্যাঁ, কথা শোনো। কি হয়েছে? তাহলে এই যে বরফ খণ্ডের ওপরে যখন এই পা দেওয়া হচ্ছে তখন ওই পায়ের চাপে কিছু বরফ গলে যাবে। গলে যাওয়ার পরে বরফ খণ্ড থেকে যে পানিটা পাওয়া যাবে সেই পানি বরফের ওপরে পিচ্ছিল অবস্থা তৈরি করে, যে কারণের জন্য চলাচল করা অনেক বেশি কঠিন। এবং শীত প্রধান দেশে কিন্তু রাস্তার ওপর বরফ পড়ে এরকম কন্ডিশনে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। তোমরা হয়তো জেনে অবাক হবা যে এই যে বিশ্বের উন্নত দেশগুলোতে কিন্তু মানুষ মৃত্যুর একটা অন্যতম প্রধান কারণ হলো দুর্ঘটনা এবং আত্মহত্যা। হ্যাঁ স্যার। আচ্ছা, তারা স্বাভাবিক অসুখ বিসুখে খুব খুবই কমে মারা মানে কম মারা যায় আর কি, কিন্তু ওই ডিপ্রেশনে ভুগে একসময় আত্মহত্যা করে, অথবা একটা প্রশ্ন আছে। অথবা তারা মানে এরকম দুর্ঘটনার শিকার হয়। বা আমি এরকম শুনছি যে তোমার হলো কেউ কেউ আত্মহত্যা করার জন্য দুর্ঘটনা করে, একদিকে গাড়ি চালাচ্ছে চোরে ছেলে দেয় এক জায়গা যা হয় হোক এরকম। স্যার
হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। আপনার ছোট বাহুবলী ফুটাতে আসবে। বুঝিনি। পড়া দেখো। স্যার আমাদের জানি তো। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, অবশ্যই প্রশ্ন করো। স্যার ওই তো বরফের ওপর হাঁটা যায় না কিন্তু স্কেট করা যায় কেন? স্কেটটা তো তুমি ওর নিচে যে চাকাটা আছে, ঠিক আছে, সেইটাতে তো তুমি মনে করো যে কোথাও স্থির থাকতেছো না, চলে যাচ্ছে একদিকে। অথবা তোমার যদি চাকা নাও থাকে, নিচে যদি সমানও হয়, তাহলে তো ওই পিছলা জায়গাতে তো সমান হয়ে তুমি যেতেই পারবা। ঠিক আছে। তো প্রশ্নটা হলো যে হ্যাঁ স্যার। এটি বরফের উপর দিয়ে যারা এই এটি চালনায় যারা প্রশিক্ষণ নেয়, তারা কিন্তু তাদের স্কেট চালানোর মূল প্রশিক্ষণটা হলো তোমার শারীরিক ভারসাম্যকে ধরে রাখা। কারণ তুমি যদি নর্মাল একজন মানুষ স্কেটসটা পরে তুমি খালি দাঁড়াবা, দেখবে তুমি ওখানেই কয় উল্টন মানে হয়ে যাবে। ঠিক আছে, কেন? কারণ অথচ যারা কিন্তু এটি ব্যবহার করে তারা কিন্তু অনায়াসেই ওটি হেঁটে যাচ্ছে, ওটি নিয়ে দৌড়াচ্ছে, ওটি নিয়ে মানে বিভিন্ন আঙ্গিকে তারা যাবে কিন্তু। তাহলে এটি তার কারণটা কি, তার হলো শরীরের ভারসাম্য রাখতে পারে। তো ভারসাম্যটা হলো ওখানে সবচেয়ে জরুরি। আর বরফের মধ্যে অবশ্যই তাকে আরো এক্সট্রা ভাবে এগুলো এগুলো হলো প্র্যাকটিসের জিনিস আর কি। তবে আমি বলবো যে বরফে চলাচল করার ক্ষেত্রে তোমার দুর্ঘটনাটা ঘটে কেন? দুর্ঘটনার ক্ষেত্রে হয় কি যে আমি ব্রেক কষলাম, ব্রেকটা কাজ করলো না, রাস্তাটা পিচ্ছিল হওয়াতে চাকা মনে করো যে ওই যে বললাম না যে, যেটা আমি মজা করে বললাম যে তুমি যদি টাইলসের সেই পিছলা রাস্তা করো, তো ওই যে মহাস্থানে ব্রেক কষলে তুমি চলে যাবা মাটি ঢেলে। এটির অর্থ কি? এটির অর্থ হলো চাকা কিন্তু ঘুরবে না, কিন্তু চাকাটাই পিছলে যাবে। আর বরফের ওপরে কিন্তু এই পিছলেই তো যাবে। তো স্কেটস এর ক্ষেত্রে তো এখন পিছলে জায়গার চাকা দিয়ে যাক গেলেই হলো। শুধু যে চালাচ্ছে তাকে শরীরের একটা ভারসাম্য ধরে রাখতে হয়। আশা করি বুঝছো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এখন আসি পরবর্তী বিষয়গুলো নিয়ে। সেটি হলো এখানে যেমন লেখা আছে হলো বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে রাস্তার ভিতর দিয়ে যেতে পারে না। তার কারণটা কি? তার কারণ হলো যে স্যার কি বললেন? এই যে লেখা আছে একই সাথে বৃষ্টির পানি চুইয়ে রাস্তার ভেতরে যেতে পারে না, তার কারণটা হলো বেশি দিন ব্যবহার করা হলে ওই রাস্তার মাটিটা জমে এমন ভাবে স্তরে স্তরে সাজে যায় যে এক সময় ওই পানিকে আর নিচের দিকে যেতে দেয় না, পানিকে আটকে দেয়। ফলে পানি কিন্তু রাস্তার ওপর দিয়ে গড়িয়ে অন্যদিকে চলে যায়। হ্যাঁ, কিছু দূর পর্যন্ত হয়তো পানি যায়, এটি কিন্তু তোমার ওই যাওয়ার সময় সেটিতে কিন্তু এক ধরনের ঘর্ষণ বল তৈরি হয়, যার কারণে ওই পানির সাথে তোমার ওই মাটির ঘর্ষণে সেখান থেকে কিন্তু মাটি ক্ষয় হয়ে যায়। তো সেই ব্যাপারগুলো তোমার প্রবাহী ঘর্ষণে কিছুটা আছে, তোমার দেখছো আর কি। এখন আমরা দেখবো গতি নিয়ন্ত্রণ এবং ব্রেকিং বল, এই ঘর্ষণের ওপর কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আমি একটু কথা বলি। সুবিধা কি এবং অসুবিধা কি? আমরা ঘর্ষণ বল থাকার জন্যই চলাফেরা করতে পারছি, কোনো কিছুকে ধরতে পারছি আমাদের স্বাভাবিক মুভমেন্টের জন্য এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য, কোথাও ব্রেক আটকানোর জন্য, রশ্মিতে গিঁটটা দেওয়ার জন্য, আহ অর্থাৎ মেশিনারি জিনিসগুলো পরস্পরের সঙ্গে থাকার জন্য, এভরিথিং মানে পৃথিবীতে যত জিনিস বা যত কাঠামো আছে সেগুলো যে পরস্পরের সঙ্গে লেগে যে একটা বিশেষ আকৃতি ধারণ করেছে, সেগুলো কিন্তু ঘর্ষণ বলের জন্য। ঘর্ষণ বল না থাকলে কি হতো? মুহূর্তের মধ্যে একটা বিল্ডিং ভেঙে তোমার মাটিতে পড়ে যেত, কারণ বিল্ডিং এর কোনো ঘর্ষণ বল কাজ না করলে ইটাগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ফলে বিল্ডিং এমনি ভেঙে পড়ে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম বিষয়ের মতো আর কি, এবং কোনো কাঠামো থাকবে না। ঘর্ষণ বল নাই মানে কি, পৃথিবীর কোনো বস্তুকেই আমরা কাঠামো আকারে খুঁজে পাবো না। কাজেই ঘর্ষণ বল ছাড়া আমরা আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারি না। কিন্তু এই ঘর্ষণ বল কিন্তু আমাদের কিছু ক্ষতিও করে। যেমন একটা পিস্টনের সাথে একটা সিলিন্ডারের যখন ঘর্ষণ হয় তখন কিন্তু সিলিন্ডারটি ক্ষয়প্রাপ্ত হয়, পিস্টনটিও ক্ষয়প্রাপ্ত হয়। যন্ত্রের ভিতরে যখন বিভিন্ন কাঠামোগুলো যখন মুভ করে, নড়াচড়া করে, তখন কিন্তু সেগুলো ক্ষয় হয়। যদিও আমরা লুব্রিকেটিং ওয়েল, তারপর হলো তোমার মবিল, গ্রিস এই জাতীয় ঘর্ষণ রোধী বিভিন্ন পদার্থ ব্যবহার করে ঘর্ষণটাকে কমানো হয়, কিন্তু একবারে কিন্তু
থামানো যায় না, ঘর্ষণ কিন্তু কিছু না কিছু হয়েই থাকে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিনিসটা, সেটি হলো যে আমরা ঘর্ষণ ক্ষেত্রে হয়তো আমাদের কিছু কিছু সমস্যা হয়, আমাদের যান্ত্রিক দক্ষতা কমে যায়, বাট ঘর্ষণ ছাড়া কিন্তু আমরা আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারবো না, আমাদের কোনো অপশন থাকবে না। সেই কারণের জন্যই বলা হয় যে ঘর্ষণ একটি আমাদের কাছে সাময়িক উপদ্রব মনে হতে পারে, কিন্তু এটি প্রয়োজন। আসলে উপদ্রব শব্দের মানে কি? উপদ্রবটা হলো, আমরা একটা ভাষা ব্যবহার করতে পারি, যেমন ইঁদুরের উপদ্রবে কৃষক অতিষ্ঠ হয়ে উঠলো। তো প্রশ্ন হলো যে ছোট ছোট বাচ্চারাও তো এসে বাসায় অনেক সময় উপদ্রব করে, তাই বলে কি ছোট ছোট বাচ্চাগুলো আমরা কি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, বা বলবো না না ওগুলো বাচ্চাগুলো যন্ত্রণায় আমরা কোনো বাচ্চাই নেব না, এরকম কি বলা যাবে? হ্যাঁ, মাঝে মাঝে ভালো লাগে। মাঝে মাঝে বলা লাগে না। আসলে ছোট ছোট বাচ্চাকে অত্যাচার কিন্তু আমার কাছে খুব বেশি খারাপ লাগে না। মানে বিশেষ করে বাচ্চা যদি একটু দুষ্ট প্রকৃতির হয়, একটু লাফালাফি পারে, বেশ ভালোই লাগে আমার। ঠিক আছে না, বাচ্চা মানে স্যার তো আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিলাম, এসে আমার ভাই দুষ্টমি দেখলাম। হাই রে, তুমি খালি দুষ্টুমি দেখার জন্য দাওয়াত দিবা, আর কিছুর জন্য দিবা না? আর কিছুর জন্য যখন দিবা তখন আমি যাবো। ও স্যার, স্যার ওরা একটু মারটা। আমরা সবাই মিলে যেদিন, শোনো, সবাই মিলে করোনা ভালো হোক খাওয়ার জন্য এবং ওই দুষ্টুমি দেখার জন্য যাব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো হলো আচ্ছা স্যার। গতি নিয়ন্ত্রণ এবং ব্রেকিং বল, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। গতি নিয়ন্ত্রণের জন্য আমাদের অবশ্যই ব্রেকিং বল ইউজ করতে হয়, অর্থাৎ ব্রেক কষার জন্য মূলত ইউজ করা হয় শু প্যাড জাতীয় এক ধরনের রাবার পদার্থ, শু প্যাড। তোমরা নিশ্চয়ই এই ধরনের শু প্যাড অংশ আমি একটু দেখাচ্ছি মার্কিং করে দিয়ে। এটা তোমরা দেখেছো হলো আহ ওই যে সাইকেলের যে ব্রেক কষার জায়গাটা আছে, তোমরা একটু দেখো, ওখানে একটা রাবারের বিশেষ কাঠামো হ্যাঁ একটা স্যার। একটা বিশেষ খাঁচার মধ্যে বসানো থাকে, স্টিলের একটা পাতের খাঁচ থাকে, সেই খাঁচের মধ্যে বসানো থাকে শু প্যাড। ঠিক এইরকম এইরকম বড় বড় মানে বাস বা এরও কিন্তু এরকম একটা যান্ত্রিক কাঠামো থাকে, সেগুলো তোমার এই যে চাকার সাথে বিশেষ লোহার অংশে চাপ দিয়ে ধরে চাকাকে কিন্তু আটকে দেওয়ার ব্যবস্থা করা হয়। তাছাড়া যে সমস্ত হাইড্রোলিক ব্রেক আছে, বুঝছো, হাইড্রোলিক ব্রেকের ক্ষেত্রে কিন্তু চাকার সাথে অতিরিক্ত একটা কাঠামো লাগানো থাকে, সেই কাঠামোর সাথে এই শু প্যাডের অংশ করে কি, ওই ওই মানে তোমার মোটা যে শীটের একটা কাঠামো সেই চাকার সাথে লাগানো থাকে, খুবই পুরু মোটা আর কি, সেটিকে চাপ দিয়ে ধরে কিন্তু গাড়িকে মুহূর্তের মধ্যে আটকায় দিতে পারো। আধুনিক ব্রেক ব্যবস্থাতে এই হাইড্রোলিক ব্রেক কথাটি কিন্তু তোমরা অনেকেই শুনে থাকবা, এবং এটি বিশেষ করে ট্রাক, বাস বা মোটর সাইকেলের ক্ষেত্রে খুবই উন্নত মানের এবং ভালো মানের ব্রেক ব্যবস্থার কিন্তু প্রয়োজন হয়, তা না হলে অল্প জায়গার মধ্যে গাড়িকে কন্ট্রোল করাটা অনেক কঠিন হয়ে যায়। তো আশা করি যে এই ব্রেক বল মানে এখানে বল এবং হলো এই যে তোমার গতি নিয়ন্ত্রণের যে ব্যাপারটি আছে, এটি তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তারপরে আরেকটি জিনিস আছে, দেখো, এটি হলো রাস্তায় বাঁক নেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে আমাদের এক শ্রেণীর ড্রাইভার আছে, তারা করে কি ওখানে এসে ওভারটেকিং করে, এটি মোটেও ঠিক না। রাস্তা বাঁক নেওয়ার মুহূর্তে সাধারণত অন্য পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে সেটিকে কিন্তু আমরা দেখতে পাই না, ফলে দেখা যায় যে যে বাঁক নিচ্ছে সে কিন্তু দুর্ঘটনার মুখেও পড়বে, প্লাস আর একটা নিরপরাধ গাড়িকে, অর্থাৎ সেই গাড়িটা হয়তো তার যথাযথ সাইডেই ছিল কিন্তু সেটিকেও সে দুর্ঘটনাগ্রস্ত করবে। আমি এই বাঁকের ব্যাপারটা তোমাদের বোর্ড শেয়ার করে একটু দেখাচ্ছি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমাদের দেশে দুর্ঘটনার অন্যতম একটা প্রধান কারণ। একটু দেখো, মনে করো রাস্তাটা এরকম বাঁকা, এইরকম বাঁকা রাস্তা, এখন প্রশ্ন হলো যে একটা গাড়ি এইদিকে যাত্রা করতেছে,
আচ্ছা, এই গাড়িটার কিন্তু স্বাভাবিকভাবে দৃষ্টি থাকবে কিন্তু এই দিকে, ভালো করে দেখো। এই গাড়ি কিন্তু এই দিকের অংশটা ভালো দেখবে, যদিও সেই গাড়িটা তার মুভমেন্টটা আস্তে আস্তে এই দিকে ঘুরাবে, তাই ঘুরাবে না? এই মুভমেন্টটা তো এইদিকে ঘুরাবে, কিন্তু এখন দেখো এই পাশ থেকে যে গাড়িটা আসবে সেই গাড়ির অবস্থাটা কি? সেই গাড়িটা এই দিকে থাকবে, এখন সেই গাড়ি কিন্তু তার নিয়মে কিন্তু সে কিন্তু এইদিকে আসতেছে। এখন তোমরা বলো তো, এই যে আমি এই অবস্থানে একটি গাড়ি, আর এই যে বি অবস্থানে আর একটা গাড়ি, এ এবং বি, এরা কি পরস্পরকে দেখবে? ভালো করে বলো। না এরা কেউ কাউকে না কিন্তু দেখবে না। স্যার। আচ্ছা, এখন মনে করো এই যে সি অবস্থানে আরেকটা গাড়ি আছে, সি অবস্থানে আরেকটা গাড়ি আছে, এই যে আমি যেটা আঁকাচ্ছি এই সি অবস্থানের এই গাড়িটা, এই গাড়িকে অতিক্রম করার জন্য, এই যে এটা ধরো সি অবস্থানের গাড়ি, এই গাড়িকে অতিক্রম করার জন্য এই অবস্থানের গাড়ি করলো কি এই দিক দিয়ে ছুটলো। আমি একটু এটা ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি, যে এই দিক দিয়ে এই দিক দিয়ে সে ছুটলো, দেখো লাল কালার যেটা দিছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এই দিক দিয়ে যখন ছুটবে, এই গাড়িওয়ালা কিন্তু ভাবিচ্ছে যে এই দিকে ফাঁকা আছে, রোড ফাঁকা আছে, আমি যাই। আচ্ছা, এই গাড়িওয়ালার কোনো দোষ আছে? এই যে এই পাশের যে গাড়িওয়ালা আসতেছে, যে এই দিকে যেটা আসতেছে, ওই গাড়িওয়ালা না স্যার দোষ নাই। ওর সাইড দিয়ে সে যাবে নরমালি, কিন্তু সে তার সাইড দিয়ে যাবে। তা আমার প্রশ্ন হচ্ছে যে সেই গাড়ি, না হ্যাঁ এখন দেখো এই গাড়িওয়ালাও তার বিশ্বাসে সে আসতেছে, এই গাড়িওয়ালা গুলো সেভাবেই যাচ্ছে, কিন্তু এই গাড়ি করলো কি ওভারটেক করলো এই জায়গাতে এসে, এই যে গোল যেখানে দিলাম এই জায়গাতে এসে একে ওভারটেক করতেছে। ওভারটেক করে যখন আসবে, এ তো নিশ্চিন্তেই আসতেছে, সে তো ভাবতেছে আমার সাইড, আমি আমার সাইড নিয়ে যাচ্ছি। আর এই গাড়ি করলো কি, এই যে ওভারটেক করার সময় তার রং সাইড এসে চলে গেল, যাওয়ার ফলে এই মুখোমুখি সংঘর্ষটা কিন্তু এই জায়গায় ঘটার একটা আশঙ্কা তৈরি হবে। তিনটা গাড়ি বিপদের মুখে পড়তে পারে। কি বলে তিনটা? হ্যাঁ, তিনটা গাড়িও এটি সংঘর্ষের মধ্যে পড়তে পারে, ঠিকই বলছো। এই কারণের জন্য, কারণ পিছনের যে গাড়িটা তোমার ওভারটেক করে সে তার স্পিড কিন্তু অনেক বেশি থাকে, এবং সেটি স্পিড থাকাতে ফলে কি না ব্রেক কষেও কিন্তু এটিকে কন্ট্রোল করতে পারে না। ফলে দেখা যায় যে মুখোমুখি সংঘর্ষে সেখানে অনেকগুলো প্রাণহানি ঘটে এবং মারাত্মক কিন্তু দুর্ঘটনার মুখে অনেক যাত্রী পড়ে। হ্যাঁ বলো, কেউ প্রশ্ন করলে বলো। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা পড়া না একটু আমরা মূল পড়ায় ফিরে আসি এবং মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। এখন দেখো, ঘর্ষণ কমানো বাড়ানো। ঘর্ষণ কমানোর জন্য আমরা বিয়ারিং বল ইউজ করতে পারি, এই যে দেখো এরকম বিয়ারিং বল ইউজ করতে পারি, যার ফলে ঘর্ষণ বল কমে যাবে। আমরা গ্রিজ জাতীয় পদার্থ ব্যবহার করতে পারি, লুব্রিকেটিং ওয়েল, দ্রুতগামী চলে এরকম অনেক ইঞ্জিনে অনেক রকমের ঘর্ষণ রোধ করতে পারি, এরকম মানে ভাবেই সেটি তৈরি করা হয়। তবে সাধারণত ডিজাইনটা এমন ভাবে করা হয়, যেমন বিমানের ডিজাইন করা হয় এমন ভাবে যে সেটির সামনের দিকের অংশ হয় সরু আর পেছনের দিকের অংশ হয় কি প্রশস্ত। ফলে দেখা যায় যে এটি অটোমেটিক্যালি তোমার সেই ঘর্ষণ বলকে এড়িয়ে দ্রুত গতিতে কিন্তু সেটি ছুটতে পারে। এই যে বিমান বা ইয়ের ক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা করা হয়। এবং দেখো এখন ওই যে তোমার বুলেট ট্রেন, যেগুলো তুমি নেটে সার্চ দিলে দেখতে পাবা বুলেট ট্রেন, সেগুলোর কিন্তু সামনের দিকের অংশ দেখো এমন ভাবে আস্তে আস্তে মাছের মাথার মতো, মানে ক্রমান শুরু হয়ে তারপর আস্তে আস্তে উপর দিকে উঠে গেছে। এবং আমাদের নর্মাল যে গাড়িগুলো আছে এর মতো কিন্তু নয় সেগুলো, ঠিক আছে? আমাদের নর্মাল ট্রেনের মতো নয় কিন্তু। তোমরা ওই বুলেট ট্রেন গুলো দেখো, বুলেট ট্রেন মানে বোঝো এগুলো প্রতি ঘন্টায় প্রায়
তোমার হলো মাইলেরও অধিক বেগে ছোটে। চীনের বর্তমানে একটি গাড়ি আছে, সেটি 350 মাইল বেগে ছোটে, কিলোমিটার না, কিন্তু কিলোমিটারে করলে প্রায় 500 কিলোমিটার হবে। কম হলো। ঘন্টায় প্রায় 500 কিলোমিটার। হ্যাঁ, ঘন্টায় প্রায় 500 কিলোমিটার, চোখের পলকে ওগুলো চলে যায় আর কি। আর ওইগুলো কিন্তু চলে ফিজিক্সের তোমার হলো চুম্বক এবং তড়িৎ বিদ্যার থিওরি ব্যবহার করে। হ্যাঁ, এবং শুনছি। ওই ওই ট্রেনগুলোতে কোনো চাকা নেই, ওগুলো কিন্তু শূন্যে ভাসে। শুনে কিন্তু অবাক হয়ে যাওয়া, শূন্যে ভেসে তারা চলে। স্যার অবাক হবো। এই কারণে কিন্তু ওগুলোতে কিন্তু এত স্পিড হয়, চাকার ঘর্ষণ থাকলে অত স্পিড হতো না। আচ্ছা, আমার মনে হয় ঘর্ষণ মানে রত তলে তোমার হলো যদি লম্বভাবে বল আরোপ করা কমে দেওয়া যায়, বা ভর কমে দেওয়া যায়, তাহলে কিন্তু তার অবাক উপর হওয়ার কি? বল কমানো সম্ভব। তা আজকে আমরা এই ঘর্ষণ বল কমানো পর্যন্তই পড়া কন্টিনিউ রাখছি। সামনের দিন আমরা এর পরবর্তী অংশগুলো নিয়ে ইনশাল্লাহ দেখব। আর এর উপর কারো কোনো প্রশ্ন আছে আপাতভাবে? না স্যার।